প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট আইসিটি বিষয়ের ক্লাস 9-10 ক্লাস 9 যে আইসিটি নির্ধারিত অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের আলোকে আমি আজকের ক্লাসটা নিচ্ছি। তো প্রথমত আমি পরিচয় দিচ্ছি, আমি বিপ্লব দাস, সহকারী শিক্ষক, রাউজান RRC গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে আজকের পাঠ পরিচিতিতে নবম শ্রেণীর বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় প্রথম। এই প্রথম অধ্যায়ের আমি আজকে পুরো পাঠটা বিশেষ বিশেষ যে গুরুত্বপূর্ণ পাঠগুলো, সে পাঠগুলো আমি আলোচনা করব এবং সেই পাঠের আলোকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দিব। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা টিভি। এটার আবিষ্কারক কে জানো? সাদা কালো টিভি আবিষ্কারক জন লগি বেয়ার্ড। আরো কিছু ছবি দেখবো আমরা। এটা কি? নিচের ছবিটি লক্ষ্য করে বলো এর আবিষ্কারক কে? এটা মোবাইল ফোন। এই মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপার। আমরা আরো কিছু ছবি দেখব। এই ছবিগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছ তোমরা প্রিয় শিক্ষার্থীরা? এই ছবির মধ্যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন আমরা গুরুত্বপূর্ণ এই জন্য হচ্ছে বেবেস, এডা লাভলেস, এইরকম গুরুত্বপূর্ণ আরো কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। তারপরে কম্পিউটারে কাজ করার ধরন দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠ কি হতে পারে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এর ব্যাপক ব্যবহার এবং তার সাথে সংশ্লিষ্ট যে প্রথম অধ্যায়ের পুরো পাঠ, সেই পাঠটা আমরা আজকে আলোচনা করব। তাহলে শিখন ফল হিসেবে আমরা কি পাচ্ছি আজকে? এই পাঠ শেষে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের নাম তোমরা বলতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবে। ডিজিটাল বাংলাদেশ ও আইসিটি ব্যবহার বিভিন্ন সুবিধা বর্ণনা করতে পারে এবং সর্বোপরি যে আজকে যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের আলোকে যে ই লার্নিং এর বিষয়ে তোমরা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবে। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? একটা ছবি দেখতে পাচ্ছি। চার্লস বেবেজ। আধুনিক কম্পিউটারের বিকাশ ঘটে বা প্রচলন শুরু হয় চার্লস বেবেজের হাত ধরে। চার্লস বেবেজ এর জন্ম 1791 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন প্রকৌশলী ও গণিতবিদ। অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। কি জন্য বলে থাকেন? তিনি গণনার জন্য দুটি ইঞ্জিন তৈরি করেন। একটি হলো ডিফারেন্স ইঞ্জিন এবং অন্যটি হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। সেই ইঞ্জিনের মধ্যে আসলে আধুনিক কম্পিউটারের ধারণা আছে। সেজন্য চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। চার্লস বেবেজের মৃত্যুবরণ করেন 1871 খ্রিস্টাব্দে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাডা লাভলেস, ইনি হচ্ছে একজন প্রোগ্রামার। অ্যাডা লাভলেসের জন্ম 1815 খ্রিস্টাব্দে। কিভাবে গণনার কাজটি আরো কার্যকর এবং গতিশীল করা যায় তা নিয়ে ভাবেন অ্যাডা লাভলেস। তিনি ছিলেন কবি লর্ড বায়নের কন্যা। 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে তার পরিচয় হয়। চার্লস বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং ধারণাকে সামনে নিয়ে আসেন। এই জন্য অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। তাহলে এই অ্যাডা লাভলেস মৃত্যুবরণ করেন 1852 খ্রিস্টাব্দে। এবার আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম 1871 খ্রিস্টাব্দে। বেবেজ আর
আডা লাভলেসের কার্যক্রমের পাশাপাশি সে সময় পদার্থবিজ্ঞানের অগ্রগতি সাধিত হতে থাকে। তেমনি একজন বিজ্ঞানী ছিলেন জেমস ক্লার্ক ম্যাকওয়েল। তিনি আবিষ্কার করেন তড়িৎ ও চৌম্বক শক্তি বা বলকে একত্র করে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা নিয়ে আসেন। তিনি মৃত্যুবরণ করেন 1879 খ্রিস্টাব্দে। এবার আমরা গর্বিত একজন ব্যক্তির বাঙালি হিসেবে আমরা দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো, জগদীশ চন্দ্র বসু। তিনি জন্মগ্রহণ করেন 1858 খ্রিস্টাব্দে। জগদীশ চন্দ্র বসুকে চিনেন না এমন শিক্ষার্থী খুব কমই আছেন। তিনি ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য বা বার্তা আদান প্রদান সফল বিজ্ঞানী ছিলেন তিনি। 1895 সালে প্রথম অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তিনি তথ্য প্রেরণ করেন। তবে বেতার তরঙ্গে ব্যবহার করে একই কাজ সফল হন ইতালির বিজ্ঞানী মার্কনি। এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন 1937 সালে। রেমন স্যামুয়েল টমলিনসন এমন একজন ব্যক্তিত্ব, 20 শতকের ইলেকট্রনিক বিকাশের প্রথমে আইবিএম কোম্পানি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বলা হয় এটাকে, আইবিএম কে, কোম্পানির মেইন ফ্রেম কম্পিউটার তিনি করেন। 1971 সালে মাইক্রোপ্রসেসর তৈরি হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। তো 1971 সালে আরপানেট ব্যবহার করে প্রথম ইলেকট্রনিক মোবাইল বা পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার আর এই বিজ্ঞানী রেমন স্যামুয়েল টমলিনসন। তিনি প্রথম ব্যক্তি যিনি ইমেল প্রযুক্তির আবিষ্কারক। স্টিভ জবস একজন পরিচিত ব্যক্তিত্ব। স্টিভ জবসের জন্ম 1955 খ্রিস্টাব্দে। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর এই ডিভাইসকে ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির ধারণা শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু মিলে স্টিভ জসনিয়াক ও রোনাল্ড টোয়েন 1976 সালে 1 এপ্রিল অ্যাপল নামক একটি কম্পিউটার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি মৃত্যুবরণ করেন 2011 খ্রিস্টাব্দে। এরপরে আমরা বিস্তারিত আরো জানবো। আমরা এমন একজন ছবি এখানে দেখতে পাচ্ছি যিনি এই সময়ের অত্যন্ত অন্যতম ধনী ব্যক্তিত্ব, উইলিয়াম হেনরি বিল গেটস। তোমরা নিশ্চয়ই জানো বিল গেটস এর জন্ম 1955 সালে। 1981 সালে আইবিএম কোম্পানি তাদের তৈরি করা পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য তৃতীয় উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটের দায়িত্ব দেন। সেই মাইক্রোসফটের আসলে আন্ডারে আমরা বর্তমানে যে অপারেটিং সিস্টেম গুলো, সেই অপারেটিং সিস্টেম আমরা কাজ করতে পারছি। আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। মার্ক জাকারবার্গ এই সময় আলোচিত ব্যক্তি, ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা। তার জন্ম 14 মে 1984 সালে। তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা জানি যে বর্তমানে সমাজে যোগাযোগ মাধ্যম যে ফেসবুক, সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে যে মার্ক জাকারবার্গ। ফেসবুক যা আজ বিশ্বের মাসিক সক্রিয়তার হিসেবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে 186 কোটি পেরিয়েছে। তো সুতরাং আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সে গুরুত্বপূর্ণ আলোচনার বা আজকে যে অ্যাসাইনমেন্ট হবে, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, সে হচ্ছে ই লার্নিং এর বিষয়। তোমরা ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো। তো ই লার্নিং এর তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে সেখানে। এখানে প্রথম একটা ভূমিকা থাকবে, ভূমিকা লিখবে তোমরা। করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা। আমরা যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে সেখানে আমাদের যে নিরাপত্তা, সে নিরাপত্তা যাতে আমরা যাতে সুস্থ থাকি, সেজন্য আমরা কি করতে পারছি না, আমরা বিদ্যালয়ে স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা চালাতে পারিনি। এটি হচ্ছে পয়েন্ট। তার হচ্ছে ই লার্নিং এর ধারণা। ই লার্নিং এর ধারণাটা কি? ই লার্নিং হচ্ছে
ইলেকট্রিক লার্নিং, অর্থাৎ আমরা দূর থেকে শিখছি। এটা নতুন ধারণা নয়, আগেও ছিল। আগে সিডির মাধ্যমে, তারপরে রেডিও প্রোগ্রামের মাধ্যমে, টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে। আমাদের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে উন্মুক্ত। আমরা সিডির মাধ্যমে শিখি, টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে শিখি, সেই হচ্ছে ই লার্নিং প্রোগ্রাম। সেই ই লার্নিং প্রোগ্রামের আওতায় আমরা শিখতে পারছি দেশে। আমরা ঘরে বসে আজকে যে পাঠদান করছি, সেটা হচ্ছে ই লার্নিং এর মূল বিষয়বস্তু। এছাড়াও প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা যে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ার জন্য ই লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া আমাদের যে স্বাভাবিক যে ক্লাসগুলো হয়, এর বাহিরেও বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারপর হচ্ছে বিদেশি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখান থেকে আমরা ভর্তি হয়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষণ করতে পারি ই লার্নিং সেন্টারের মাধ্যমে, এবং গুরুত্বপূর্ণ আমরা ডিগ্রি অর্জন করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ই লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে। তাহলে ই লার্নিং সম্পর্কে আমাদের ইলেকট্রিক লার্নিং, এটা শিক্ষার মানবিধিতে ই লার্নিং। আজকে যে প্যান্ডামিক সিচুয়েশন, সে প্যান্ডামিক সিচুয়েশনে পুরো শিক্ষা ব্যবস্থাটা আজকে ই লার্নিং এর উপর দাঁড়িয়ে রয়েছে। আজকে যে তোমাদের আমরা ক্লাস নিচ্ছি, তারপর হচ্ছে ভবিষ্যতে এটা আরো বেশি কার্যকর হবে, এবং আমরা আশা করছি যে তোমরা ই লার্নিং এর মাধ্যমে ভবিষ্যতে তোমাদের পাঠদান ব্যাপকভাবে অব্যাহত রাখবে, এবং ই লার্নিং এর ধারণা, ই লার্নিং এর সুবিধাসমূহ আছে। তোমাদের যে পয়েন্টগুলোর মধ্যে একটা আছে ই লার্নিং এর সুবিধা। ই লার্নিং এর সুবিধাগুলো কি কি? ই লার্নিং এর সুবিধা হচ্ছে যে আমরা ঘরে বসে পাঠদান, আমরা আমাদের লার্নিংটা নিতে পারছি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আমরা ই লার্নিংটা নিতে পারি। ই লার্নিং আমরা দূরশিক্ষণটা নিতে পারি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বৈদেশিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো, সেখান থেকে আমরা ডিগ্রি অর্জন করতে পারি। এটা হচ্ছে আমাদের সুবিধা। তারপর হচ্ছে যে ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, একটা পয়েন্ট আছে। ই লার্নিং বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ কি কি হতে পারে? যেমন ধরো, আমাদের যে বর্তমানে ইন্টারনেটের যে ব্যান্ডউইথের যে গতি, ইন্টারনেটের গতি খুব কম, সেটা আমাদের বাধাগ্রস্ত করছে। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে কি, আমরা পাঠদানের ক্ষেত্রে বাধাগুলো হচ্ছে কি, আমাদের যে প্রত্যন্ত এলাকা, সেই প্রত্যন্ত এলাকার মধ্যে এখনো ইন্টারনেট সার্ভিস চালু হয়নি, সেজন্য আমাদের শিক্ষার্থীরা এই বিষয়ের সাথে যুক্ত হতে পারছে না। আর কি হতে পারে বাধা হতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থায় এমন প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে যাদের প্রতিদিন এইরকম ইন্টারনেট ক্রয় করে, যে জিবি ক্রয় করে পাঠদান গ্রহণ করাটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জ। এটা অন্যতম একটা চ্যালেঞ্জ। ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, আমরা ই লার্নিং এর কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, এটা একটা চ্যালেঞ্জ আমাদের। আমরা সরাসরি আমাদের পাঠদানের মধ্যে তোমাদের যে অসুবিধাগুলো আমরা সহজে দূর করতে পারি, কিন্তু এক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের নিজেই অভিভাবক হতে হবে, নিজেই শিক্ষক হতে হবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের এই কাঙ্ক্ষিত যেটুক অর্জন হওয়া দরকার, সেটুক তোমরা করতে পারবে। আরেকটা হচ্ছে স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসাবে ই লার্নিং এর সম্ভাবনা। স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়ক হিসেবে আজকে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা এটার উপর দাঁড়িয়ে রয়েছি, ই লার্নিং এর উপর। কিন্তু যদি এই সিচুয়েশনটা ওভারকাম করতে পারি আমরা, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতে আমরা ই লার্নিংটাকে আমাদের সহায়ক ভূমিকায় নিতে পারবো। কিভাবে নিতে পারবো? বিভিন্ন প্ল্যাটফর্মে আজকে যে পাঠদান হচ্ছে, সেই পাঠদানগুলো আমরা রিভিউ করতে পারি, ভিডিওগুলো দেখতে পারি। অনেক ধরনের ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আমরা নিজেরাই নিজের মতো করে বিভিন্ন অবসর সময়ে বা পাঠদানের সহায়ক বিষয় হিসেবে আমরা এগুলোকে দেখতে পারি, তাতে আমাদের সুবিধা হয়। তাহলে এই সার্বিক বিষয়গুলোকে তুমি অ্যাসাইনমেন্টের মধ্যে ই লার্নিং এর উপসংহার হিসাবে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে।
এরপরে আছে ই গভর্নেন্স। এটা বেসরকারি, সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানের দেশের শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগে হচ্ছে ই গভর্নেন্স। এরপরে আমরা আসবি ই সার্ভিস কি। ই সার্ভিস, ই সার্ভিসটা হচ্ছে আমাদের ই অর্থ ইলেকট্রিক, সার্ভিস অর্থ সেবা, ইলেকট্রিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটিকে ই সার্ভিস বলা হয়। বাংলাদেশে অনেক সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠান রয়েছে, তন্মধ্যে ই সার্ভিস এর বৈশিষ্ট্য অন্যতম। এটা স্বল্প খরচে করা যায়। এখন অনলাইনের মধ্যে সেবা গ্রহণ করতে পারো তুমি, মার্কেটিং, আমাদের যে অনলাইন মার্কেটিং আছে সেগুলো গ্রহণ করতে পারি আমরা। তারপর হচ্ছে যে হয়রানি মুক্ত সেবা আমরা গ্রহণ করতে পারি, স্বল্প সময়ের মধ্যে এগুলো আমরা পেতে পারি, সেজন্য এটা হচ্ছে অন্যতম। আমাদের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে এখন থেকে অন্য পদ্ধতি আমরা দ্রুত আমাদের টাকা পেমেন্ট বিকাশের মাধ্যমে করতে পারি। বিভিন্ন ধরনের এখন ব্যাংকিং রয়েছে। ই পুঁজি, এটা একটা অন্যতম। পুঁজি হচ্ছে দেশের 15টি সিনিকল আখ সরবরাহ করতে হবে, তার একটি অনুমতিপত্রের জন্য আখ চাষীদের SMS এর মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান করা। তাহলে এগুলো আমরা পাচ্ছি। ই পর্সা হচ্ছে যে বিভিন্ন ধরনের খতিয়ান পাচ্ছি আমরা, এগুলো আমরা পাচ্ছি। তাহলে আমরা ই কমার্স, ই কমার্সের মধ্যে ইলেকট্রিক কমার্স, ব্যবসা বাণিজ্য, অনলাইনে ব্যবসা বাণিজ্য আছে, এগুলোকে বোঝাচ্ছি। এগুলো আমরা ইতিমধ্যে এগুলো আমরা বুঝতে পারছি যে প্যান্ডামিক সিচুয়েশনে শুধু আমাদের শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের ব্যবসা বাণিজ্য এটার উপর দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের কর্মকর্তার আইসিটি যে বাংলাদেশের কর্মকর্তার ব্যাপক ভূমিকা রাখছে সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এগুলো এখন আইসিটির ব্যবহার দেখতে পাচ্ছি, যে এখানে এক্সরের মাধ্যমে, এক্সরে সব ইয়েগুলো হচ্ছে এখন আইসিটির মাধ্যমে। তারপর রোগ নির্ণয় পদ্ধতির আমরা পাচ্ছি, রোগীর ডাটাবেস তৈরি হচ্ছে। তারপর হচ্ছে আমাদের সেবা গ্রহণ করতে পারছি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে। তাহলে এই যে টেলিমেডিসিন, বিভিন্ন ধরনের এক্সরে মেশিন, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মেশিনগুলো সবগুলো হচ্ছে কম্পিউটারের উপর নির্ভর। তাহলে আমরা রোগ প্রতিরোধের সরকারি কর্মকাণ্ড সবগুলো টিকে পাচ্ছে, সবগুলো আমরা এই পুরো আজকে ব্যবস্থাটাই আছে কিসের উপর দাঁড়িয়ে রয়েছে, আইসিটির উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকে আমাদের এই বিভিন্ন বিষয়ের আলোকে আমাদের কাজ কি হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট বিদ্যালয় কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্ট ই লার্নিং। তো ই লার্নিং, ইলেকট্রিক লার্নিং, এখানে আমি বিষয়টা আলোক প্রথম ভূমিকা থাকবে তোমাদের। এই ভূমিকার মধ্যে লিখবে ই লার্নিংটা কি। ই লার্নিংটা হচ্ছে দূরশিক্ষণ ব্যবস্থা, অর্থাৎ ইংরেজিতে আমরা বলি ইলেকট্রিক লার্নিং। এটা মোটেও নতুন ব্যবস্থা নয়, এটা হচ্ছে যে আর বর্তমান ই লার্নিংটা এমন বিষয় নয় যে এটা আমাদের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নয়, এটা পরিপূরক হিসেবে আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা স্বাভাবিক শিক্ষাটাকে বাদ দিয়ে চিন্তা করতে পারি না, ই লার্নিংটাকে। ই লার্নিংটা পাশাপাশি চলছে। যারা বিভিন্ন ব্যস্ততার কারণে স্বাভাবিক শিক্ষা গ্রহণ করতে পারে না, তারাই ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। সুতরাং এটা হচ্ছে ভূমিকা। করোনাকালীন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালনা রাখার যৌক্তিকতা কি, আমাদের প্রথমে নিরাপদ থাকতে হবে নিজেদেরকে, আগে সুস্থতা, তারপর হচ্ছে আমাদের অন্যান্য বিষয়। সেজন্য যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেজন্য আমাদের নিজেদের নিরাপদ রাখার জন্য এই করোনাকালীন স্বাভাবিক শিক্ষা ব্যবস্থার আমরা বিপক্ষে এবং আমরা ই লার্নিং এর পক্ষে। ই লার্নিং এর ধারণা আমরা বর্ণনা করতে পারছি, ই লার্নিং এর সুবিধা সমূহ আমরা সহজে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি, এই ধরনের সুবিধাগুলো। তাহলে ব্যাপকভাবে আমরা ই লার্নিং এর সুবিধাগুলো বর্ণনা করতে পারবো, যেহেতু আমরা একটা সিচুয়েশন এখন পার করছি, সেখান থেকে আমাদের সুবিধা। সুতরাং আমাদের ই লার্নিং বিষয়ে তোমাদের যে লার্নিং রয়েছে, অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা লিখে বিদ্যালয়ে জমা দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, এবং অ্যাসাইনমেন্টটা তোমরা বিদ্যালয়ে জমা দিবে। এবং আমার যে ক্লাস তোমরা উপভোগ করেছো ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আগামীতে আরো ক্লাস করার জন্য, আমার ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।